মেসোপটেমিয়া ইতিহাসের এক অনন্য সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা প্রাচীন বিশ্বের এক অপার বিস্ময়। পৃথিবীর সকল সুপ্রাচীন সভ্যতার তালিকা তৈরি করলে এই সভ্যতার শীর্ষে স্থান দখল করে নেবে। বিভিন্ন কারণেই সভ্যতাটির কথা স্বর্ণাক্ষরে লেখা হয়েছে ইতিহাসের পাতায়। আজও তা নিয়ে মানুষের জানার আগ্রহতে একটুও ভাটা পড়েনি। আজকের এই ভিডিওতে মেসোপটেমিয়া সভ্যতার ইতিহাস তুলে ধরব। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অব হিস্ট্রি। মেসোপটেমিয়া শব্দটি এসেছে মূলত গ্রিকদের কাছ থেকে। প্রাচীন গ্রিক ভাষায় মেসো শব্দের অর্থ ছিল মধ্য বা মধ্যে, আর পোটামস শব্দের অর্থ নদী। মেসোপোটামাস শব্দ থেকেই মূলত মেসোপটেমিয়া শব্দের উৎপত্তি, যার অর্থ হল নদীর মধ্যে অবস্থিত। ইউফ্রেটিস ও টাইগ্রিস নামক বৃহৎ দুই নদীর মধ্যবর্তী উর্বর উপত্যকায় ছিল তৎকালীন মেসোপটেমিয়া। প্রাচীনকালে একে বলা হতো দ্বিনদমধ্যা দেশ। মেসোপটেমীয় সভ্যতার পর্যায় ছিল মোট চারটি: সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয় এবং ক্যালডীয়। টাউরাস এবং জাগ্রেস পর্বতের পাদদেশে লোকজন প্রথম বসবাস করা শুরু করলেও খ্রিস্টপূর্ব প্রায় ৯,০০০ অব্দের দিকে তারা মেসোপটেমিয়ার দক্ষিণ দিকে স্থানান্তরিত হয়। এই দিক কেন্দ্র করেই গড়ে ওঠে প্রথম জনবসতি। সেখানে কোনো পাথর বা ধাতুর অস্তিত্ব ছিল না, তবে নদীর অববাহিকায় থাকার সুবাদে মাটি ছিল অস্বাভাবিক রকমের উর্বর। তাই তৎকালীন অধিবাসীরা মেসোপটেমিয়ার দক্ষিণাঞ্চলকে কৃষি কাজের জন্য বেছে নেয়। খ্রিস্টপূর্ব ৬ থেকে ৭ সহস্রাব্দের দিকে মেসোপটেমীয়রা গরু, ছাগল, ভেড়া পালনের পাশাপাশি কৃষি কাজেও জড়িত ছিল। আশ্রয়স্থল হিসেবে তাদের ভরসা ছিল নিজ হাতে বানানো কুঁড়েঘর। সেই কুঁড়েঘর তৈরির কাঁচামাল ছিল জলাভূমির পাশে জন্মানো গাছগাছালি, আগাছা ও নদীর উর্বর মাটি। বারবার বন্যার কবলে পড়ে বাসস্থান, গৃহপালিত পশু পাখি হারিয়ে নিঃস্ব হতে হতো তাদের। সিংহ এবং বুনো শুয়োরের আক্রমণেও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। তবুও তারা হার মানেনি। কাঁধে কাঁধ মিলিয়ে সংঘবদ্ধ হয়ে বাঁধের মাধ্যমে ঠেকানোর চেষ্টা করেছে সর্বনাশা বন্যা। জলসেচ দিয়েছে খেতে, সুরক্ষার জন্য তৈরি করেছে উঁচু পাঁচিল। এভাবেই সংগ্রাম করে তারা প্রতিকূল পরিবেশে টিকে থেকেছে। খ্রিস্টপূর্ব প্রায় ৩,০০০ অব্দের দিকে সুমেরীয়রা পুরো মেসোপটেমিয়ায় তাদের প্রভাব বিস্তার করে নেয়। ইরিদু, নিপ্পুর, লাগাস, উরুক, কিস শহরগুলো নিয়ে তাদের রাজ্য গঠিত হলেও সেখানে ছিল না কোনো কেন্দ্রীয় সরকার ব্যবস্থা। সকল শহর সমান ক্ষমতা ও সুযোগ সুবিধা ভোগ করত। তৎকালীন নগরায়ন ও শহর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত উরুক শহর। ৬,০০০ বর্গমিটার জায়গা নিয়ে বিস্তৃত উরুক শহর ছিল তৎকালীন মেসোপটেমিয়া তথা পৃথিবীর সবচেয়ে বড় শহর। শুধু আয়তনেই নয়, এর জনসংখ্যা ছিল প্রায় ৬০,০০০ থেকে ৮০,০০০-এর কাছাকাছি। কৃষিপণ্য রপ্তানি করেই তারা নিজেদেরকে সমৃদ্ধ করেছিল। প্রাচীন মহাকাব্য গিলগামেশ ও বাইবেলে এ শহরের উল্লেখ পাওয়া যায়। মেসোপটেমিয়ার সাথে এ প্রাচীন শহরটিও সভ্যতার অংশ হয়ে রয়েছে। মেসোপটেমিয়ার সমাজচিত্রে স্পষ্ট শ্রেণীবিন্যাসের বর্ণনা পাওয়া যায়। সম্ভ্রান্ত পরিবার ও পুরোহিতরাই সিংহভাগ সুযোগ সুবিধা ভোগ করত। তাদের সেবা করার জন্য ছিল অনেক দাসদাসী। তাদের অন্যতম প্রিয় শখ ছিল অর্থের বিনিময়ে রৌপ্য সংগ্রহ করা। সবচেয়ে করুণ অবস্থা ছিল দাসদের। তারা এতটাই ভয়ে থাকত যে মনিবের দিকে তাকাবার সাহস পর্যন্ত ছিল না তাদের। সম্ভ্রান্ত পরিবার ও মন্দিরে তাদের প্রচুর খাটানো হতো। যারা যুদ্ধবন্দী হতো তাদেরকেই মূলত দাসে পরিণত করা হতো। শ্রেণী সমাজের উদ্ভব ঘটার পরপরই মেসোপটেমিয়ায় রাষ্ট্রের গোড়াপত্তন হয়। প্রায় প্রত্যেক শহরই ছিল স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র। সেখানে প্রহরী, আমলা, জল্লাদ প্রভৃতি নিযুক্ত ছিল। তারা নিরীহ জনগণের ওপর অত্যাচার চালাত। নগর রাষ্ট্রের রাজারা একে অন্যের সাথে যুদ্ধ বিগ্রহে মত্ত থাকত। যুদ্ধে জয়ী হলে বিজিত নগরী দখল করে নিত বা ধ্বংস করে দিত।
আর শহরের বাসিন্দাদের যুদ্ধবন্দী হিসেবে ধরে নিয়ে বানানো হতো দাস। এ সময় ব্যাবিলন খুব জনপ্রিয় হয়ে ওঠে। জনপ্রিয়তার মূল কারণ ছিল নগরটির ইউফ্রেটিস ও টাইগ্রিসের সহাবস্থানে থাকা। ব্যাবিলন মূলত এর ভৌগোলিক অবস্থান ব্যবহার করে ফায়দা লুটেছিল। নদীপথে বণিকেরা যাতায়াত করার সময় ব্যাবিলনে নেমে সওদা বিনিময় করত। মেসোপটেমিয়ার সর্বপ্রথম স্থলপথ ব্যাবিলনের উপর দিয়ে যাওয়ায় দলে দলে কাফেলা ভারে ভারে পণ্যদ্রব্য চাপিয়ে যাতায়াত করত। ধীরে ধীরে ব্যাবিলন পরিণত হল মেসোপটেমিয়ার বাণিজ্য নগরীতে, হয়ে দাঁড়ালো একটি শক্তিশালী রাষ্ট্রের রাজধানীতে। মেসোপটেমিয়ার শাসন ব্যবস্থায় যে নামটি নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে আছে তা হল ব্যাবিলন সাম্রাজ্যের সম্রাট হাম্মুরাবি। তিনি খ্রিস্টপূর্ব 1750 থেকে 1792 পর্যন্ত দীর্ঘ 42 বছর ক্ষমতায় বহাল ছিলেন। ব্যাবিলনের প্রচুর ধন সম্পদকে কাজে লাগিয়ে তিনি গড়ে তোলেন বিশাল এক সৈন্যবাহিনী। পার্শ্ববর্তী রাষ্ট্রের রাজাদের মধ্যে বিদ্যমান কলহ তিনি সুকৌশলে নিজ স্বার্থে ব্যবহার করেছিলেন। কলহপূর্ণ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে থেকে শক্তিশালী রাষ্ট্রের সাথে জোট বেঁধে অন্যান্য নগর রাষ্ট্র দখল করতেন তিনি। তারপর সুযোগ বুঝে নিজের মিত্র পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে সর্বস্ব লুটে নিতেন। এরপর বিরোধিতা করার মতো আর কেউ থাকতো না। এভাবে চিকন বুদ্ধি ও নিপাট কৌশলের আশ্রয়ে পুরো মেসোপটেমিয়াকে পদানত করলেন সম্রাট হাম্মুরাবি। বিস্তৃত করলেন নিজের সাম্রাজ্য ও অনুশাসন। সম্রাট হাম্মুরাবির আমলে আইন কানুনের অনুশাসনে তৈরি করা হয়েছিল, যা ইতিহাসে হাম্মুরাবি কোড নামে পরিচিত। এই হাম্মুরাবি কোডে প্রতিটি গুরুত্বপূর্ণ অন্যায়ের জন্য নির্দিষ্ট শাস্তি বরাদ্দ ছিল। ব্যাবিলন ও তার ক্ষুদ্র রাষ্ট্রসমূহের প্রত্যেক নাগরিককেই মেনে চলতে হতো প্রণীত সেই নীতিমালা। এই নীতিমালাকে স্থায়ী দলিল হিসেবে রূপ দিতে তা খোদাই করা হয়েছিল পাথরে। এগুলোর মধ্যে কিছু আইন ছিল এরকম: যদি কোনো ব্যক্তি মন্দির বা সম্রাটের সম্পত্তি চুরি করে তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। চুরির মাল যার কাছে পাওয়া যাবে তার জন্য একই শাস্তি বরাদ্দ। কোনো ব্যক্তি কারো দাসী হরণ করলে তাকে প্রাণদণ্ড দেওয়া হবে। পলাতক দাসকে কেউ আশ্রয় দিলে তার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। যদি কেউ কোনো ব্যক্তির কাছে ঋণজালে আবদ্ধ থাকে তাহলে তার স্ত্রী, পুত্র বা কন্যা ওই ব্যক্তির কাছে 3 বছর দাস জীবন যাপন করতে বাধ্য হবে। এরকম প্রায় 282টি আইন লিপিবদ্ধ করে রাজার কাছে পেশ করেন সভাসদেরা। চূড়ান্ত যাচাই বাছাই ও কাটছাঁটের পর আইনগুলোকে অনুমোদন দেওয়া হলে ব্যাবিলন জুড়ে কার্যকর হয় ইতিহাসের অন্যতম প্রাচীন আইন হাম্মুরাবি কোড। মেসোপটেমিয়ায় লিপির আবির্ভাব হয়েছিল খ্রিস্টপূর্ব 4র্থ সহস্রাব্দে। এখানে প্রাচীন মিশরের মতো প্যাপিরাসের প্রাচুর্য ছিল না বিধায় লেখালেখি করতে হয়েছে মৃত্তিকা ফলকে। লিপিকারেরা সেক্ষেত্রে এঁটেল মাটির তালের সাহায্য নিতেন। মাটির তাল থেকে যত্ন সহকারে ছোট ছোট স্লেট বা মৃত্তিকা ফলক বানানো হতো। সেই মৃত্তিকা ফলকে দৃঢ়তা আনার জন্য তা রোদে ভালো মতো শুকানো হতো বা পোড়ানো হতো আগুনে। লিপি আবির্ভাবের একদম শুরুর দিকে মেসোপটেমিয়ায় লেখা হতো ছবি এঁকে এঁকে। তখন প্রায় 1000 খানেক সংকেত চিহ্নের প্রচলন ছিল। সূচালো কাঠি দিয়ে মাটি কেটে তার উপর লেপ্টে দেওয়া অক্ষরগুলো দেখতে ছিল গোজ বা কিলকের মতো। প্রতিটি অক্ষর কয়েকটি কিলোকাকার সংকেত চিহ্নের সমন্বয়ে গড়ে উঠত। সেই অক্ষর প্রকাশ করত সম্পূর্ণ একটি শব্দ বা একটি শব্দাংশ। এগুলোকে কিউনিফর্ম বা কিলোকলিপি বলা হয়। পরবর্তীকালে বিশেষজ্ঞগণ এই কিলোকলিপির পাঠোদ্ধার করে মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কিত অনেক অজানা তথ্যের সন্ধান পেয়েছেন। পাথর খোদাই করা হাম্মুরাবি শাসনের নীতিমালাও রচিত হয়েছিল এই কিলোকলিপিতে। তবে লেনদেন বা ব্যবহারিক কাজে প্রয়োগের জন্য চিত্রলিপি বা কিলোকলিপি ছিল বেশ জটিল। এ সমস্যা থেকে উত্তরণের পথ বের করেছিল ফিনিশীয়রা 22টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কারের মাধ্যমে। এক্ষেত্রে তারা কাজে লাগিয়েছিল মিশরীয় লিপি অভিজ্ঞতাকে, কারণ মিশরীয়দের ব্যবহৃত চিত্র, লিপি, চিহ্ন শুধু শব্দই বোঝাতো না, আলাদা আলাদা ধ্বনিও নির্দেশ করত। বর্ণগুলো আবিষ্কার থেকে বিকাশ পুরো লড়িটাই টেনে নিয়েছিল ফিনিশীয়রা। এর ফলে যোগাযোগ ব্যবস্থা হয়ে উঠেছিল আরও সহজ।
জ্ঞান বিজ্ঞান চর্চায় মেসোপটেমিয়া প্রভূত উন্নতি সাধন করেছিল। এক্ষেত্রে সমসাময়িক সভ্যতা থেকে তারা ছিল বহুগুণ এগিয়ে। ব্যাবিলনের পুরোহিতেরা উঁচু মিনার থেকে জ্যোতির্মণ্ডল পর্যবেক্ষণ করতেন। তৎকালীন গণিতবিদরা হিসেব কষে সূর্য ও চন্দ্রগ্রহণের সঠিক সময় বলে দিতে পারতেন। সর্বপ্রথম পঞ্জিকা প্রচলন ঘটে ব্যাবিলনীয় সভ্যতায়। 360 ডিগ্রি কোণ আবিষ্কার করেছিল অ্যাসিরীয়রা। পৃথিবীকে অক্ষাংশ বা দ্রাঘিমাংশে ভাগ বা 7 দিনে সপ্তাহ গণন, এসব আবিষ্কারের কৃতিত্বটা শুধুই মেসোপটেমীয়দের। কিংবদন্তি মহাকাব্যিক কবি হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্যের প্রায় 1000 বছর আগেই মেসোপটেমীয়রা তাদের নিজস্ব ভাষায় সাহিত্য রচনা করেছিল। সাহিত্য রচনার জন্য তারা যে ভাষা ব্যবহার করত এর নাম ছিল হেমেটিক। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য গিলগামেশ এ ভাষাতেই রচিত। এর কাহিনী আবর্তিত হয়েছে প্রাচীন মেসোপটেমিয়ার উরুক শহরের রাজা গিলগামেশ ও তার বন্ধু এনকিদুকে ঘিরে। মৃত্যুকে হারানো ও মানুষের অমরত্বের ইচ্ছা নিয়ে গড়ে উঠেছিল গিলগামেশ মহাকাব্য। মহাকাব্যের মূল গাঁথুনি স্বর্গ, মর্ত্য, নরক, দেবতা ও অমরত্বের সন্ধান। সর্বোপরি এতে মেসোপটেমিয়ার নগর জীবন, বাণিজ্য ও সাহিত্যের অভ্যন্তরীণ সম্পর্কও উঠে এসেছে। সে সময় যে লোকজন কল্পনা ও অলৌকিকতাকেই প্রাধান্য দিত বেশি, তা গিলগামেশ পড়লেই আঁচ করা যায়। গিলগামেশ ছাড়াও মেসোপটেমিয়ায় সন্ধান পাওয়া গেছে কিছু ধর্মীয় সাহিত্য, যার মূল উপজীব্য পরলৌকিক চিন্তা চেতনা। প্রাচীন মেসোপটেমিয়ার শ্রেষ্ঠ নিদর্শনগুলোর মধ্যে জিগুরাত ছিল অন্যতম। এটি মূলত পিরামিড সদৃশ সুউচ্চ ধর্মীয় স্থাপনা। খ্রিস্টপূর্ব প্রায় 300 অব্দের দিকে প্রথম জিগুরাত নির্মিত হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। একে স্বর্গমর্তের সংযোগ স্থল হিসেবে বিবেচনা করা হতো। ইশতার তোরণ ছিল ব্যাবিলন শহরের প্রধান প্রবেশদ্বার। ফটকটিকে সৌন্দর্যমণ্ডিত করার উদ্দেশ্যে সেটি সাজিয়ে তোলা হয়েছিল ষাঁড়, ড্রাগন ও সিংহের চিত্র সংবলিত উজ্জ্বল নীলরঙা ইট দিয়ে। প্রাচীন মেসোপটেমিয়ার উর্বরতা, শক্তি, প্রেম, যুদ্ধ ও যৌনতার দেবী ইশতারকে উৎসর্গ করেই সম্রাট দ্বিতীয় নেবুচাঁদনেজারের আমলে এটি নির্মাণ করা হয়। ফটকের ড্রাগন ও ষাঁড় মূলত আরদুক ও আদাতকে নির্দেশ করে। এর ছাদ ও দরজা মূলত সেডার গাছ দিয়ে নির্মিত। ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান ছিল প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একটি। ধারণা করা হয় রাজা নেবুচাঁদনেজার তার সম্রাজ্ঞীর একাকিত্ব কাটানোর জন্য ইউফ্রেটিস নদীর অববাহিকায় খ্রিস্টপূর্ব 600 সালে নির্মাণ করেন এই মহা স্থাপত্য। সর্ববৃহৎ এই পুষ্প কাননের নির্মাণ কাজে হাত লাগিয়েছিল প্রায় 1004 শ্রমিক। তবে উদ্যানটি শূন্যে ভাসমান ছিল না মোটেই। এর মধ্যে নিহিত ছিল প্রযুক্তিগত সুকৌশল। বাগানটি নির্মাণ করা হয়েছিল মরুভূমিতে মাটি ফেলে তৈরি কৃত্রিম এক পাহাড়ের উপর। বাগানটির পুরো শৈল্পিক কার্যেই ছিল অত্যাধিক সুপরিকল্পিত বিজ্ঞান ও গণিতের ছোঁয়া। তবে এ ঝুলন্ত উদ্যান নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেক ঐতিহাসিকের মতে এটি স্রেফ কল্পনা, আবার অনেকের মতে এর অস্তিত্ব ছিল ঠিকই, কিন্তু ব্যাবিলনে নয়, ছিল অ্যাসিরিয়ার নগর নিনেভাতে। মেসোপটেমীয়রা ধর্মের অত্যন্ত অনুরাগী ছিল। ভিন্ন ভিন্ন পর্যায়ে একই দেবদেবীর পূজা করা হয়েছে, কিন্তু তা ভিন্ন নামে। যেমন ইশতার দেবী সুমেরীয়দের মাঝে ইনানা নামে পরিচিত ছিলেন। তারা বিশ্বাস করতেন ভিন্ন ভিন্ন দেবদেবী ভিন্ন ভিন্ন জিনিস পরিচালনার দায়িত্বে। যেমন পাতালপুরীর শাসক এরেশকিগাল বা ইরকালা, শস্য ও সহানুভূতির দেবী শালা, উর্বরতার দেবী গেস্তিনামা, পৃথিবীর নিয়ন্ত্রক কিসার প্রভৃতি। প্রাচীনকালের এই মেসোপটেমীয় সভ্যতা কিভাবে বহুকাল আগে থেকেই গণতন্ত্র, বিজ্ঞান ও স্থাপত্যের রুচিশীল চিন্তাচেতনা লালন করে আসছে তা ভাবলে আজ অবাকই হতে হয়। তারাই প্রথম গড়ে তোলে সংঘবদ্ধ গণতন্ত্র ও আইন প্রয়োগের যথাযথ ব্যবহার। সেই সাথে তারা পৃথিবীকে দিয়ে গেছে বিজ্ঞান ও স্থাপত্য শিল্পের রসদ। বর্তমান যুগের বিষয়াদিকে উন্নত ধারার ক্ষেত্রে প্রাচীন মেসোপটেমিয়ার যে অবদান রয়েছে তা অনস্বীকার্য।
বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।